বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো খুব স্বাভাবিকভাবেই গতকালকে ঘটে যাওয়া গোপালগঞ্জের ঘটনা, তার প্রেক্ষিতে সেনাবাহিনীর ভূমিকা এবং ক্ষমতা দখলকারী হিসাবে ডক্টর ইউনূসের দায় নিয়ে। গতকালকে যা হয়েছে সবাই আপনারা জানেন। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেখানে ঘটনার একপাক্ষিক একটা দৃষ্টিকোণ থেকে এবং একটা পক্ষকে দোষী সাব্যস্ত করে সেনাবাহিনীর বক্তব্য উপস্থাপন করা হয়েছে। ঘটনার যা বিবরণ দিয়েছে তাতে করে সেনাবাহিনী এটা পরিষ্কার করেনি যে কোন পরিস্থিতির প্রেক্ষিতে তারা বলেছে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে। তাদের প্রতি, তাদের শরীরের প্রতি, তাদের জীবনের প্রতি কি হুমকি ছিল সেটা তারা ব্যাখ্যা করেনি। এবং তাদের এই বল প্রয়োগ করেছি এই কথার মধ্য দিয়ে স্বীকার করে নেওয়া হয় যে মানুষগুলোকে এখন পর্যন্ত 4 জন, কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, শতাধিক মানুষ যে আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, এটা তারা উল্লেখ করেননি। এই মৃত্যুর ঘটনা এবং আহত হয়েছে, কত আহত করেছে, এই ঘটনা উল্লেখ না করে প্রকারান্তরে তারা নিজেদেরকে নিজেরাই দোষী সাব্যস্ত করেছেন। অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না। আপনারা স্বীকার না করলে, আপনারা উল্লেখ না করলে, তাতে তো এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, এই যে মানুষগুলো আহত হয়েছে, পঙ্গু হয়েছে, মানুষগুলোর যে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো মুছে ফেলা দেওয়া যাবে না, এটা তো অস্বীকার করা যাবে না। আপনি স্বীকার না করলেও এটা অস্বীকার করা যাবে না, এটা সারা দুনিয়া জানে। দেশের মানুষ তথা গোপালগঞ্জের মানুষও গতকালকে সেনাবাহিনীর উপরে একটা ভরসা রেখেছিল, একটা আস্থা রেখেছিল, তারা কোনো পক্ষ নেবেন না। কিন্তু গতকালকে এবং আজকের বক্তব্য স্পষ্ট করেছে, সেনাবাহিনীর বক্তব্য স্পষ্ট করেছে যে তারা একটি পক্ষ নিয়েছেন। সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক, শান্ত। তাই যদি হবে
তাহলে কারফিউ কেন আরো 12 ঘন্টা, 12 ঘন্টা আরো 24 ঘন্টা, মাঝখানে 3 ঘন্টা গ্যাপ, আর 22 ঘন্টা কেন কারফিউ বর্ধিত করা হলো? কারণ দুইটি। এক, হয় পরিস্থিতি অস্বাভাবিক, অশান্ত এবং ঝুঁকিপূর্ণ। 2, কারফিউর আড়ালে নিরীহ মানুষের প্রতি আরো অত্যাচার নির্যাতন করার পরিকল্পনা আছে। সেটা আমরা তাদের কার্যক্রমের মাধ্যমেই, কার্যকলাপের মাধ্যমেই আমরা জানতে পারবো, দেখতে পারবো। তবে সেনাবাহিনী যে জনগণের মুখোমুখি দাঁড়িয়েছে, সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে, নিরস্ত্র মানুষ, তাদের হাতে ইট ছিল, ছোটখাটো জিনিস ছিল ছুঁড়ে মারার জন্য। সেনাবাহিনী তাদের মুখোমুখি না হওয়া তো উচিত ছিল। সেনাবাহিনীকে তো তারা ইট পাটকেল মারেনি যতক্ষণ না পর্যন্ত সেনাবাহিনী গুলি করেছে। যতক্ষণ না পর্যন্ত জনগণ দেখেছে যে সেনাবাহিনীর গুলিতে তাদের পাশের লোক মরে গেছে, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর প্রতি তাদের কোনো লক্ষ্য ছিল না। কিন্তু সেনাবাহিনী এখানে স্পষ্ট পক্ষ নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তাদের রূপ প্রকাশ করেছে। আবার তারা 5ই আগস্ট পক্ষ নিয়েছে, একটি নির্বাচিত সরকারকে অসহায় অবস্থায় তারা জঙ্গিদের মুখে ঠেলে দিয়েছে। তারা আজকে বলে স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষা করবে। আজকের বিবৃতির শেষ কথাটি ছিল এইটাই, সেনাবাহিনী স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভূমিকা রাখবে। 5ই আগস্ট স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভূমিকা রাখার কথা ছিল, আজকে যেরকম রেখেছে। তখনও তারা পক্ষ নিয়ে সেই ভূমিকা তারা রাখে নেই। গতকালও গোপালগঞ্জে আবারও পক্ষ নিয়ে, ওই একই পক্ষ নিয়ে তারা সত্যের বিপরীতে দাঁড়িয়েছে। এটা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা না, এটা দেশ বিরোধী শক্তিকে রক্ষা। এটাই প্রমাণিত। সেনাবাহিনীর প্রতি মানুষের যে আশা, যেই ভরসা ছিল, গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে সেনাবাহিনী দেশের অধিকাংশ মানুষের সেই আশা ভরসায় অবিশ্বাসের বীজ বুনে দিয়েছে। দেশের জনগণ যখন একটা পক্ষ নেয় এবং পক্ষ নিবে, তখন কিন্তু সেনাবাহিনীর আর কিছু করার থাকবে না। হাতে রাইফেল থাকুক, ট্যাঙ্ক থাকুক, কামান থাকুক, যাই থাকুক, কিছুই করার থাকবে না। ইতিহাস তা বলে না। সেনাবাহিনী যদি মনে করে যে আওয়ামী লীগকে অস্ত্র দিয়ে 5 জন, 10 জন, 50 জন, 100, 200 লোক মেরে দমিয়ে রাখতে পারবে, দাবিয়ে রাখতে পারবে, সেনাবাহিনী এত বোকা কিভাবে হতে পারে? সেনাবাহিনী এত বড় ভুল কিভাবে করতে পারে? যেটা সম্ভব হবে? সেনাবাহিনী কি আওয়ামী লীগের ইতিহাস জানে না? যে বারবার কিভাবে সেনাবাহিনীকে পরাজিত করেছে? তাদের পূর্বসূরি আইয়ুব খান, তাদের পূর্বসূরি ইয়াহিয়া খান, তাদের পূর্বসূরি জেনারেল জিয়া, তাদের পূর্বসূরি জেনারেল এরশাদ, তাদের পূর্বসূরি জেনারেল মঈনুল আহমেদ। এদেরকে পরাজিত করেই আওয়ামী লীগ
এখন পর্যন্ত দেশের সর্ববৃহৎ রাজনৈতিক এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, এখনো টিকে আছে। আওয়ামী লীগ তো কালকে সেনাবাহিনীর সাথে কোনো যুদ্ধ করতে চায়নি বা কোনো সংঘর্ষে লিপ্ত হতে চায়নি। যদি চাইতো তাহলে ওখান থেকে সেনাবাহিনী আসতেও পারতো না, সেনাবাহিনী ঢুকতেও পারতো না। কি করার ছিল সেনাবাহিনীর? যদি চতুর্দিকে 20,000 থেকে 80,000 লোক, 1 লক্ষ লোক সেনাবাহিনীকে ঘেরাও করতো, সেনাবাহিনী কি করতো ওখানে? এইসব জিনিসগুলো তো বাংলাদেশের ঐতিহ্য, বীরত্ব গাথা। এগুলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারা এগুলো ইনহেরিট করেছে, এগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছে। প্রজন্মের পর প্রজন্ম আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা এই সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করে আজ পর্যন্ত টিকে আছে, ক্ষমতায় এসেছে, দেশ স্বাধীন করেছে, দেশ গঠন করেছে। আমি মনে করি, সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলবো, অনেক ক্ষেত্রে আপনার নিষ্ক্রিয়তাকে, নীরবতাকে অন্তত আমি ব্যক্তিগতভাবে কৌশল হিসাবে ধরে নিয়েছিলাম। তা যদি ভুল হয়, আমার ইনটিউশন যদি ভুল হয়, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। আপনার ম্যাচুরিটি এখনো আসেনি। আপনি হয়তো জেনারেল হয়েছেন বা আপনাকে জেনারেল বানানো হয়েছে, কিন্তু আপনার সেই ম্যাচুরিটি এখনো আসেনি যে রাষ্ট্রের দুর্যোগপূর্ণ মুহূর্তে, কঠিন সময়ে কিভাবে রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন করতে হয়, ওই ম্যাচুরিটি আপনার আসে নাই। যদি আমি ভুল হয়ে থাকি, আমি এখনো বিশ্বাস করতে চাই আমি ভুল করিনি, আমি ভুল চিন্তা করিনি। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে, হ্যাঁ এটা ঠিক, এটা সেনাপ্রধানের নিয়ন্ত্রণে ছিল না, এটা ওখানকার কমান্ডিং অফিসার এবং ব্রিগেড কমান্ডারের নিয়ন্ত্রণে ছিল। এটা তো সত্য। সেনাবাহিনীতে কম হোক কিছু জামাতপন্থী লোক আছে, কিছু বিএনপি পন্থী লোক আছে, এবং সামান্যতম হলো কয়েকজন হলো ইউনূসকে পছন্দ করে বা সমর্থন করে, এরকম লোকও আছে। আমি ধরে নিতে চাই গতকালকের গোপালগঞ্জের মর্মান্তিক ঘটনা, এই হত্যাযজ্ঞ সেনাবাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত নির্দেশনায় হয়েছে। সেনা সদর, এমনকি সেনাপ্রধানেরও এখানে কোনো এরকম কোনো নির্দেশনা ছিল না, এটা আমি ধরে নিতে চাই। এবং এই ধারণাকে আমার বাস্তবে রূপ দেওয়ার জন্যে, সঠিক প্রমাণ করার জন্যে, দেশের মানুষের সন্তুষ্টির জন্য, সেনাবাহিনীর প্রতি আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে একটা কাজ করতে হবে। একটা তদন্ত অবশ্যই, যে কোনো ঘটনায় সেনাবাহিনীতে একটা তদন্ত হয়, এটারও হবে। এটা যে তদন্ত করা হবে না সেটা না, তদন্ত হবে। এবং আমি সেনাবাহিনী তদন্তের প্রতি আস্থাশীল সবসময়। যে কোনো কেউ তদন্তের পরে কি অ্যাকশন হবে সেটা ভিন্ন জিনিস, সেটা তো সুপ্রিম অথরিটির উপরে নির্ভর করে, হাইকমান্ডের উপরে নির্ভর করে। বাট তদন্তটা সবসময় তারা নিউট্রালি করে, এটা তাদের প্রফেশনালিজম, আই ট্রাস্ট অন দ্যাট। কিন্তু তদন্ত করার পরে যারা দায়ী তাদেরকে কোর্ট মার্শাল করতে হবে।
এটা যদি না করা হয় এবং সেই প্রতিশ্রুতিও দিতে হবে সেনাপ্রধানকে, এইসব ধূম্রজাল সৃষ্টি করা আইএসপিআর এর এইসব বক্তব্যে সাধারণ মানুষের ক্ষোভ এবং ঘৃণা প্রশমিত হবে না। মানুষ ক্ষুব্ধ হবে, ক্রুদ্ধ হবে, এতে অনেক বড় রকমের বিস্ফোরণ ঘটতে পারে। সেনাপ্রধানকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি ভুলে গেলে চলবে না। আপনি বলেছেন, সেই প্রসঙ্গে আমি ডিটেলসে যাব না, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আপনি বলেছেন মাত্র 30,000 সৈন্য আপনার মাঠে থাকে, তা দিয়ে দেশের আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না। 30,000 নামে 30,000 যায়, ধরে নিলাম 60,000। 60,000 সেনাবাহিনী দিয়ে আপনি আওয়ামী লীগের 10 কোটি কর্মী, নেতা, সমর্থককে আপনি বুটের চাপায় যেভাবে কালকে যে নৃশংসভাবে একজন সৈনিক, বাংলাদেশের সৈনিক, বাংলাদেশের নাগরিককে বুটের তলায় পিষ্ট করে হত্যা করেছে, আপনি কোনো অজুহাতেই তাদের বিচারের আওতায় না আনলে, তাদের কোর্ট মার্শাল না আনলে এবং এটার প্রতিশ্রুতি না দিলে, আপনি এই ঘৃণাকে আপনি কোনোদিনও চাপা দিতে পারবেন না। যে কোনো সময় যেই কারণে এটার বিস্ফোরণ হবেই। বাংলাদেশের বৃহত্তম অংশ, সব জনগণের বৃহত্তম অংশ যদি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায়, এটা হবে বাংলাদেশের জন্মের পরে সবচেয়ে দুঃখজনক ঘটনা। কিন্তু পরিস্থিতি ক্রমান্বয়ে গতকালকের পরে সেদিকেই যাচ্ছে। যদি থামাতে হয়, কোর্ট মার্শাল করার প্রতিশ্রুতি দিতে হবে যারা দায়ী তাদের প্রতি। আরেকটি কথা, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ পর্যন্ত 291টি মামলা হয়েছে, হত্যা মামলা। কি জন্য, কিভাবে হত্যা? সুপেরিয়র রেসপন্সিবিলিটি, হুকুমদাতা হিসাবে। গতকালকে এবং 8 তারিখের পরে আগের যেগুলি আছে, মেটিকুলাস ডিজাইনে যে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, সব পক্ষের লোককে হত্যা করা হয়েছে, সেটা তো মেটিকুলাস ডিজাইনের আওতায় করা হয়েছে, অধীনে করে হয়েছে। সেটার অবশ্যই তদন্ত হবে। সেটা বাংলাদেশের মানুষ জানবে ডক্টর ইউনূস কিভাবে মেটিকুলাস ডিজাইন করে এই মানুষগুলিকে মৃত্যুর ফাঁদে ফেলেছে। সেটা তো আলাদা জিনিস। কিন্তু 8 তারিখের পরে এই দেশে যত হত্যাকাণ্ড হয়েছে এবং গতকালকে গোপালগঞ্জে জাতির পিতার পুণ্যভূমিতে যে হত্যাকাণ্ড হয়েছে, তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি থেকে ডক্টর ইউনূস মাপ পাবেন না যদি তখন পর্যন্ত বেঁচে থাকেন, আল্লাহ যদি তার সেদিন পর্যন্ত হায়াত রেখে থাকে। তবে এখন যদি ভিকটিম যারা, তারা যদি মামলা করতে যায় ইউনূসের বিরুদ্ধে, সেই মামলা তো নেবে না। এখন একটা মামলা, হত্যা মামলা রুজু হয়ে থাকবে। দিন বদলের সাথে সাথে এই মামলায় এবং এই মামলাগুলোতে as a superior responsibility, Dr. Yunus will be included. আরো অনেক কিছুই হবে, পরিবর্তন খুব সামনে, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না। এর আরো বর্ধিত অংশ আছে, আরো ইলাবোরেট
পেজ আছে, সেগুলো নিয়ে আমি কালকে পরশু কথা বলবো। কালকে দেখি, পরশু হয়তো কথা বলবো। আজকে সর্বশেষ কথা হলো, জেনারেল ওয়াকার, আপনি দেশের অধিকাংশ মানুষকে আহত করেছেন, নিরাশ করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব মানুষের আস্থা অর্জন করুন, অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য আপনিও দায়ী থাকবেন। এইটুকুই শুধু আজকে বললাম। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।